একাত্তরে মানবতা বিরোধী অপরাধে আলবদর কমান্ডার জামায়াত নেতা মুজাহিদের আপিলে ফাঁসির আদেশ বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ, রিভিউ চাইবে আসামি পক্ষ। ট্রাইব্যুনাল ওনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং আজকে আপিল বিভাগও সেই দণ্ড বহাল রেখেছে। যারা আমাদের বাঙালি জাতীয়তাবাদকে সমুন্নত রাখার স্বপ্ন দেখেন তারা সবাই খুশি হবে। আমরা রায়ের পূর্ণাঙ্গ কপি পেয়ে রিভিউ ফাইল করব। আমি বিশ্বাস করি আপিল বিভাগ তখন এটা বিবেচনা করবে। আপিল নিষ্পত্তির অপেক্ষায় নিজামী, সালাউদ্দিন কাদের সহ আরো 7 মানবতা বিরোধী মামলার বিচারের রায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপি পুত্র রনির জামিন আবেদন নামঞ্জুর। অসুস্থতার কারণ দেখিয়ে শুনানিতে অনুপস্থিত। বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকায় এবার পহেলা রমজান থেকেই রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে বিপণী বিতান, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সরকার ও আইওএম এর উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হলো পাচার হয়ে যাওয়া আরো 47 বাংলাদেশিকে। কাজ না থাকায় ঝুঁকি নিয়ে বিদেশ যাত্রার কথা জানালেন ভুক্তভোগীরা। এবং যমুনার পানি বেড়ে যাওয়ায় আবারও ভয়াবহ ভাঙনের কবলে সিরাজগঞ্জের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বিলীন কয়েকশো মিটার এলাকা, ঝুঁকিতে হাজারো মানুষ। মানবতা বিরোধী অপরাধে আলবদর কমান্ডার ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও রিভিউ আবেদন করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে আলবদর বাহিনীর কমান্ডার ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে 2013 সালের 17 জুলাই ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। একই বছরের 11 আগস্ট এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মুজাহিদ। আপিলে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে 16 জুন রায়ের দিন ধার্য করেন আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মোট 9 কার্যদিবস শুনানি শেষে মঙ্গলবার উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। রায়ে আলবদর কমান্ডারের সর্বোচ্চ সাজা বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই বুদ্ধিজীবী হত্যা অভিযোগটি ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। এই অভিযোগে ট্রাইব্যুনাল ওনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং আজকে আপিল বিভাগও সেই দণ্ড বহাল রেখেছে। আজকে এই বুদ্ধিজীবীদের ব্যাপারে যেই রায় আমরা পেলাম, যারা আমাদের বাঙালি জাতীয়তাবাদকে সমুন্নত রাখার স্বপ্ন দেখেন তারা সবাই খুশি হবে। আলবদর কমান্ডার হিসেবে তার যে ভূমিকা, যে জঘন্য নৃশংস ভূমিকা তিনি পালন করেছেন, আমরা ট্রাইব্যুনালে তাকে যেভাবে প্রমাণ করতে পেরেছি, আজকে উচ্চ আদালতের রায়ের মাধ্যমেও কিন্তু সেটি সুপ্রতিষ্ঠিত থেকে গেল। এদিকে আসামি পক্ষের আইনজীবী জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর রিভিউ পিটিশন করবেন তারা। ঢালাও অভিযোগে বুদ্ধিজীবী হত্যা মামলা তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা আমরা রায়ের পূর্ণাঙ্গ কপি পেয়ে রিভিউ ফাইল করব। আমি বিশ্বাস করি আপিল বিভাগ তখন এটা বিবেচনা করবে এবং এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত আসবে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াত ইসলামের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের ঢাকা জেলার সভাপতি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আলবদর বাহিনীর কমান্ডার হিসেবেও কাজ করেন। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পাওয়া মুজাহিদ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেপ্তার হন 2010 সালে। পরে তাকে মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার দেখিয়ে বিচার কাজ শেষ করা হয়। আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের এই রায়টির মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধের 4টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হল, যাতে 3 জনকে দেওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর একজনের ভাগ্যে জুটেছে আমৃত্যু কারাদণ্ড। এখন সব প্রক্রিয়া শেষে অন্যান্য রায়ের মতো এই রায়টিও দ্রুত কার্যকর করা হবে, এমনটি প্রত্যাশা শহীদ পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির।
খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে করা আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আরও 7 মানবতা বিরোধীর মামলার বিচারের রায়। তবে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর শুনানি আপিল বিভাগের নিয়মিত কার্যতালিকায় রয়েছে। আর জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিলের সারসংক্ষেপের জন্য দিন ধার্য রয়েছে। নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলাগুলোর বিস্তারিত থাকছে আফজাল হোসেনের রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, সাইদি ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ 13 জন খালাস চেয়ে আপিল করেন। এদের মধ্যে আইনি প্রক্রিয়া শেষে কামারুজ্জামান, কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। সাইদির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন আপিল বিভাগ। মঙ্গলবার আলবদর কমান্ডার মুজাহিদের মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখার মধ্য দিয়ে চতুর্থ কোনো মামলার আপিল নিষ্পত্তি হলো। তবে আপিল শুনানির আগে জামায়াতের আমির গোলাম আজম ও বিএনপি নেতা আব্দুল আলী মারা গেলে তাদের আপিল অকার্যকর ঘোষণা করেন আপিল বিভাগ। এদিকে মুজাহিদের আপিলের রায়ের পর মঙ্গলবারই বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শুরু হয়েছে। তবে আপিল শুনানির জন্য অপেক্ষায় রয়েছেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, আব্দুস সুবহান, আজহারুল ইসলাম ও জাতীয় পার্টি নেতা সৈয়দ মোহাম্মদ কায়সার এবং সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মামলাটি। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক মনে করেন তাদের তদন্ত কাজ যে সঠিকভাবে হয়েছে তা উচ্চ আদালতের এসব রায়ই প্রমাণ করে। আমাদের এই পর্যন্ত যেগুলো মামলা আমরা করেছি সবগুলোতে আমরা ভালোভাবে তদন্ত করেছি এবং সবগুলোতে আমরা সফলতা পেয়েছি। আজকে যে মামলাটি আমরা রায় পেলাম, এটা তো অলরেডি বিচারিক আদালত একটা রায় পেয়ে এসছে। সেখানে আমাদের তদন্ত সঠিকভাবে ছিল, এটা প্রমাণ হয়েছে। আমাদের বিজ্ঞ প্রসিকিউটর এটা উপস্থাপন করতে পেরেছেন এবং আজকের আপিল ডিভিশন সেটাকে আপিল করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে যে 13 জন উচ্চ আদালতে খালাস চেয়ে আপিল করেছিলেন তাদের মধ্যে জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদের মুজাহিদের মামলাটি চতুর্থ মামলা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজ এই মামলাটি নিষ্পত্তির মাধ্যমে চতুর্থ কোনো মামলার নিষ্পত্তি হলো। এরপর আপিল শুনানির জন্য অপেক্ষা করছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী সহ আরও 7 জন ব্যক্তি। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা খুব দ্রুতই এসব মামলার আপিল নিষ্পত্তির মাধ্যমে তাদের রায় কার্যকর করার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। সকালে আপিল বিভাগের রায় দেওয়ার পরপরই রাজধানীর শাহবাগে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সন্তুষ্টির কথা জানান মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এ সময় তিনি দ্রুত রায় কার্যকরেরও দাবি জানান। রায় ঘোষণার আগে অবস্থান কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার পরপরই শাহবাগ থেকে একটি আনন্দ মিছিল করে গণজাগরণ মঞ্চের কর্মীরা। রায়ে ফাঁসির আদেশ বহাল থাকায় তারা স্বস্তি প্রকাশ করেন। মুজাহিদের সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় গণজাগরণ মঞ্চ সন্তোষ প্রকাশ করছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই মৃত্যুদণ্ডের রায়ে খুশি হয়েছে। এই রায়গুলো হবার মাধ্যমে এবং যুদ্ধাপরাধীদের বিচারিক রায় কার্যকর করবার মাধ্যমে এই বাংলাদেশ বিরোধী রাজনীতির সমাপ্তি ঘটবে। মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বাঙালি জাতি তার দীর্ঘদিনের প্রত্যাশিত রায় পেয়েছে। এ রায় দ্রুত কার্যকর হবে বলেও আশা করে জনগণ। কারণ বাজারে নিজ কার্যালয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে এই রায় জাতির প্রত্যাশিত রায়। এই রায় গোটা জাতি সন্তুষ্ট, গোটা জাতি অধীর অপেক্ষায় আছে। এই রায় দ্রুত কার্যকরের মধ্যে দিয়ে এই নরঘাতকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার মধ্যে দিয়ে বাঙালি জাতিকে এই শহীদদের আত্মার অভিশাপ থেকে মুক্ত করা, পর্যায়ক্রমে সকল যুদ্ধাপরাধীর বিচার এবং সেই বিচারের রায় কার্যকর করার মধ্যে দিয়ে এই জাতিকে অভিশাপ মুক্ত করব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। এদিকে ৭১-এ মানবতা বিরোধী অপরাধে আলবদর কমান্ডার জামায়াত নেতা মুজাহিদের আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন তার নিজ এলাকা ফরিদপুরের বাসিন্দারাও। রায় ঘোষণার পরপরই উল্লাসে মেতে ওঠেন স্থানীয় মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশে ইতিহাসকে যারা লাঞ্ছিত করেছে, যারা ইতিহাসকে নাৎসাৎ করেছে, বিকৃতি করেছে, তাদের এই বিচারই তাদের হওয়া উচিত। আর আমরা ইয়াং জেনারেশন আমরা সবাই খুব খুশি যুদ্ধাপরাধীদের বিচার হওয়ার জন্য। ফাঁসির রায় হওয়াতে ফরিদপুরবাসী হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি মনে করি যে ফরিদপুর কলঙ্কমুক্ত হয়েছে। মুজাহিদের
ফাঁসির রায় হয়েছে। আমরা ফরিদপুরবাসী অত্যন্ত আনন্দিত, খুশি। আমরা এই রায়কে স্বাগত জানাই এবং অতিবিলম্বে এই রায়ের তার ফাঁসি কার্যকর হোক আমরা ফরিদপুরবাসী দাবি করি। জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন এই মামলার সাক্ষী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। তারা বলেন, ৭১-এ মুজাহিদের নেতৃত্বে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করায় স্বজনহারাদের মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা এই রায়ে কিছুটা হলেও প্রশমিত হবে। বাংলাদেশ যে একটা বিচারহীনতার যে সংস্কৃতি ছিল তার থেকে যে বেরিয়ে আসছে, এটা তার আরেকটা প্রমাণ। এবং এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা করেছে যে এদের বিচার হবে, সেই বিষয়টি আজকে হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছে, আমরা মুক্তিযোদ্ধার রায়কে সেলুট জানাচ্ছি। শহীদ জননী জাহানারা ইমামের ছেলে রুমি, বদি, আজাদ, জুয়েল ভাই এবং ২১শে ফেব্রুয়ারির সুরকার আলতাফ মাহমুদ, আর সবাইকে মিলে যে নির্মমভাবে টর্চার করেছিল, সে বর্ণনা আমি আপনাদের দিতে পারবো না। নির্মম টর্চার করেছিল। বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে তার উদ্দেশ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী পার্লামেন্টের সিপিএ কক্ষে প্রবেশ করলে ব্রিটিশ স্পিকার জন বার্কো কিথ ভাজ এমপি তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ছাড়াও নবনির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিক বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে সব ধর্মের অনুসারীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন এমপি রোশনারা আলী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান, রেদওয়ান মুজিব সিদ্দিক, ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী আমিন আলী সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। We try to follow Westminster type of democracy in my country, but it's a very difficult job, but gradually improving. Our vision, it is very clear that we want to establish Bangladesh as a poverty-free country, a prosperous country. That is our main aim. Bangladesh is a secular country. In our country, people from every religion, they can live peacefully, and also they can perform their religion according to their choice. দুপুরের সময় আরো থাকছে, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ১৫ বছর পেরিয়ে গেলেও দোষীদের শাস্তি না হওয়ায় হতাশ নিহতের স্বজনরা, দ্রুত বিচারের দাবি। রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত এমপি পুত্র বখতিয়ার আলম রনির জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে রনির পক্ষে ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করেন। এ সময় রনির আইনজীবী সাংবাদিকদের জানান, অসুস্থ থাকায় রনি আদালতে উপস্থিত হতে না পারায় তিনি আদালতে জামিন আবেদন করেন। গত ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে এলোপাথারি গুলি ছুড়ে রিকশা চালক ও সিএনজি অটোরিকশা চালককে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনি এবং তার গাড়ি চালক ইমরান ফকিরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা যারা নাম নাই, ঘটনার দীর্ঘ ২ মাস পরে তারা সন্দেহ করে গ্রেফতার করা হয়েছে। বাদীও সন্দেহ করে নাই এবং এটা কোনো হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড না। দণ্ডবিধির ৩৩৪ ধারা, ৩৪ যে বিধান লাগে, ৩৪ ধারাটাও এই দণ্ডবিধির এই মামলাটার মধ্যে নাই। শুধুমাত্র অযথা হয়রানি করার উদ্দেশ্যেই আজকে মামলাটা তাকে গ্রেফতার করেছে। আমরা উপর আদালতে ন্যায় বিচারের সাথে উচ্চ আদালতে যাব। তাকে একেবারে আকস্মিকভাবে যাচাই বাছাই করে গ্রেফতার করা হয়েছে, ব্যাপারটি সেরকম নয়। তার গ্রেফতারের আগেই আমরা যখন প্রাথমিক তথ্য পাই, প্রাথমিক তথ্য পাওয়ার পরে সেটা নিয়ে আমরা কাজ করি। সেখানে তার ওই সময় তার ওই জায়গাতে তার উপস্থিতি সম্পর্কে আমরা নিশ্চিত হই। পরবর্তীকালে আরো কিছু এভিডেন্স কালেকশনের পর তার ড্রাইভারকে আমরা গ্রেফতার করি। ড্রাইভার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সে নিজেও এখানে স্বীকার করে গেছে যে ওই অস্ত্র দিয়ে সে গুলি চালিয়েছে। সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই মূলত আমরা তাকে গ্রেফতার করেছি। বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকায় এবার পহেলা রমজান থেকেই বিপণী বিতানগুলো রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে বিদ্যুৎ ভবনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সাথে যৌথ সভা শেষে তিনি এমন সিদ্ধান্তের কথা জানান। রমজান ও ঈদ উপলক্ষে নিরবিচ্ছিন্ন
বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন দিক নিয়ে দোকান মালিক সমিতির সাথে বৈঠকে বসে বিদ্যুৎ বিভাগ। বৈঠকে রমজানে বিদ্যুতের সরবরাহ ঠিক রাখতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনাবলী জানানো হয় দোকান মালিক সমিতির নেতাদের। এ সময় বিগত দিনের জ্বালাও পোড়াওয়ের ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ 15 রমজানের পরিবর্তে পহেলা রমজান থেকেই রাত 10টা পর্যন্ত বিপণী বিতানগুলো খোলা রাখার অনুরোধ জানায়। পরে তাদের অনুরোধ বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী। এ সময় ইফতার ও সেহরির সময় ব্যবসায়ীদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান তিনি। আমাদের কোনো লোডশেডিং নাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ করতে গিয়ে আমাদের কিন্তু বিতরণ ব্যবস্থায় কিছু ত্রুটি দেখা দিচ্ছে, সেগুলি কিন্তু আমরা সারছি। এরকম না আমরা বসে আছি, আমাদের আরেক কিছুটা দিন সময় লাগবে একটা ভালো পরিস্থিতি আসার জন্য। আমরা কোনো সময় নির্ধারণ করতে চাই না, তারা ব্যবসা করবেন তারা করেন, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আমাদের বিদ্যুৎ সাফিসিয়েন্ট আছে, কবে সাশ্রয়ী ভাবে আপনারা ব্যবহার করবেন এইটি আপনাদের কাছে। আমি তো আশা করব যদি ব্যবসা ভালো থাকে তারা 10টা পর্যন্ত ব্যবসা করবে, 11টা পর্যন্ত ব্যবসা করবে। সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করছে অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের মতো সাংবাদিকদেরও নিয়ন্ত্রণের চেষ্টা করছে ক্ষমতাসীনরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদপত্রের কালো দিবস পালন উপলক্ষে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের ব্যানারে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। কারা সত্য বা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে চায় না, কারণ এটা প্রকাশ হলে তাদের জন্য বিপদ আগামীতে আসবে। ওই যে আপনারা ফাঁস করে দেবেন, আর ফাঁস করে দিলেই সত্য হলে সেই ফাঁস একদিন ফাঁসি হয়ে তাদের গলায় ঝুলতে পারে। এখন আমাদের রাজনৈতিক নেতা কর্মীদের যেমন হুমকি ধুমকি মিথ্যা মামলা হামলা জেলে দিয়ে তারা দমন করার চেষ্টা করছেন, ঠিক তেমনি ভাবে সাংবাদিকদেরও একই কাজের চেষ্টা করছেন। পাচার হয়ে যাওয়া আরো 47 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইটে গতকাল তাদের দেশে নিয়ে আসা হয়। এদের সবাই অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় থাইল্যান্ডে ধরা পড়েন। পরে বাংলাদেশ সরকার ও IOM এর উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হলো। বিমানবন্দরে তারা জানান, দেশে কাজ না থাকায় ঝুঁকি নিয়ে বিদেশ পাড়িয়ে জমিয়েছিলেন। ভাগ্য বদলের আশায় অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা শুরু করে এসব বাংলাদেশিরা। এক শ্রেণীর দালাল চক্র প্রথমে ছোট নৌকায় ও পরে বড় নৌকায় করে এদেরকে থাইল্যান্ড সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় পাচার করত। পাচার হয়ে যাওয়া অনেকেই থাইল্যান্ড ও মালয়েশিয়ার জঙ্গলে অত্যাচারিত হয়ে মারা যান। অনেকে ধরা পড়েন অবৈধ অভিবাসী হিসেবে। এরকম 47 জন বাংলাদেশিকে যাচাই বাছাইয়ের পর সোমবার দেশে ফিরিয়ে আনা হয়। এদের সবাই থাইল্যান্ডের বিভিন্ন ক্যাম্পে আটক অবস্থায় ছিল। দেশে ফিরে আসা এসব হতভাগ্যরা জানালেন তাদের অভিজ্ঞতার কথা। ছোট একটা বোর্ড, ওর ভিতরে 750 লোক, একটা লোকের উপর 3টে লোক দান করায় মানে শোয়ে রেখে আমাদের 17 দিন কষ্ট দিয়ে নিয়ে গেছে। 17 দিন যাওয়ার পরে 3 দিন আমাদের 3 দিন আগে খাদ্য ফুরাই গেছে, 3 দিন আমরা অনাহারে, এতটুকু পানি চাইলেও মগেরা মারতো। টেকনাফে নিয়ে যা ছোট শিপ দিয়ে আমাকে বড় শিপে তুলে দিছে। তারপরে ওখান থেকে আমাদেরকে নিয়ে যায় থাইল্যান্ডের বর্ডারে, আমরা প্রশাস ওই নেভির কাছে ধরা খাচ্ছি। ধরা পড়ার পরে থাইল্যান্ড বর্ডারে ধরা পড়ার পরে ওখানে থাইল্যান্ড আছে 8 মাস জেল খাটছে। মূলত দেশে কাজের অভাবই তাদেরকে এরকম ঝুঁকি নিতে বাধ্য করেছে বলে জানালেন তারা। রোজগার ইনকাম করার উদ্দেশ্যে আমরা মানে জীবনের ঝুঁকি নিয়ে পানি পথে রওনা করছি। আমরা গ্রামে অনেক দারিদ্র ফ্যামিলির ছেলেমেলে, আমরা যাই হোক কাজ কাম করে খাই, তখন আমাদের দালালরা আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে বলে, তো তোরা গ্রামে কাজ করে কতটুকু টাকা পাস, এর থেকে আলোকে তুই অনেক টাকা পাবি, মালয়েশিয়ায় যা, মালয়েশিয়ায় যা ইনকাম করবি। বাংলাদেশ সরকার IOM এর সহযোগিতায় চিহ্নিত করার পর তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। 47 জন এরা কিন্তু একটু বেশ মোটামুটি আগের, মানে এই যে রিসেন্ট যে মাসগ্রেভের যে জিনিসটা হলো তার কিন্তু আগের। এবং আমরা যেটা তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার সময় যে খবরগুলো আমরা পেলাম সেটা হলো যে তারা অনেকে দেখা যাচ্ছে যে 17-18 মাসেরও তারা আছে, আবার অনেকে ম্যাক্সিমামে যেটা দেখা গেল যে 7.5 মাস, 8 মাস, 8.5 মাস এরকম ধরনের ডিউরেশনে তারা ওখানে ছিল আর কি। থাইল্যান্ডের বিভিন্ন ক্যাম্পে আটকে থাকা এরকম আরো 1002 বাংলাদেশি অবৈধ অভিবাসীকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে IOM এর পক্ষ থেকে জানানো হয়। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। বেকারত্ব দূর করতে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাড়ি জমিয়ে নিঃস্ব হয়েছেন জয়পুরহাটের খেতলাল উপজেলার কয়েকশো যুবক। কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ বা হয়েছেন নিখোঁজ। তবে পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জীবিকার তাগিদে স্থানীয় দালালের মাধ্যমে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন জয়পুরহাটের খেতলাল উপজেলার শামসুল ইসলাম। কিন্তু মালয়েশিয়া যেতে না পেরে দেশে ফিরে এলেও দালালদের অত্যাচারে পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে।
শুধু পঙ্গুত্বই নয়, মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রার পর নিখোঁজ হন উপজেলার অন্তত 40 জন। এ অবস্থায় নিখোঁজদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। তবে এ ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি বলে দাবি পুলিশের। মালয়েশিয়া লেজার কথা কয়, ওই জায়গা থেকে লিয়ে গেছে। লেজার পরে মনে ওই জায়গা থেকে যখন মানুষেরা লিয়ে যাওয়া লাগছে ওই পালে চলে আসছে। ছেলের কোনো খোঁজ খবর নাই, মাসিদেরও খোঁজ খবর নাই। আমার ছেলেকে আমি চাই। আমার স্বামীর সাথে কোনো কথা নাই, কিছু নাই। 1 মাস 3 দিন হচ্ছে, তো আমার স্বামীকে আমরা ফেরত চাই। আমার দুলা ভাই 1 মাস 10 দিন হলো মালয়েশিয়া গেছে, এখন পর্যন্ত মালয়েশিয়া আসে না, কক্সবাজারে আছে, আমরা কোনো খোঁজ খবর পাইনি। স্থানীয়ভাবে কেউ আমাদের এখানে অভিযোগ করেনি বা কোনো মামলা মোকদ্দমা করেনি। তবে আমাদের পক্ষ থেকেই আমরা এই অনুসন্ধান করেছি এবং কিছু লোকের নাম পেয়েছি। পরবর্তীতে যদি কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হয় সেক্ষেত্রে আমরা করব। বাংলাদেশ ভারতের মধ্যে তিস্তা চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে পরিবেশবিদরা বলেছেন, সমুদ্র সীমা নিষ্পত্তির মতো বাংলাদেশের উচিত পানির ন্যায্য হিস্সা নিয়ে আন্তর্জাতিক আদালতে আবেদন জানানো। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে তারা এ মন্তব্য করেন। তিস্তা চুক্তি নিয়ে ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার সমালোচনা করেন তারা। এছাড়া নতুন স্বাক্ষর হওয়া 4 দেশের মধ্যে যানবাহন চলাচল চুক্তির কারণে বাংলাদেশের পরিবেশের কি পরিমাণ ক্ষতি হবে সে সম্পর্কে সরকারের কোনো ভবিষ্যৎ চিন্তা নেই বলেও মন্তব্য করেন তারা। মনে হওয়ার কোনো কারণ নেই যে ন্যায্য হিস্সা অনুযায়ী বাংলাদেশ তিস্তা থেকে পানি পাবে বলে। যে হয়তো একটা কোনো নামকাওয়াস্তে চুক্তি হবে মুখ বন্ধের জন্য, যতক্ষণ পর্যন্ত সেই কোয়ান্টামটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার মনোপুত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা পানি পাবো না। সমুদ্রের সীমা যে নিষ্পত্তি হয়েছে, এটা ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে এই নিষ্পত্তির পথে গেলে এটা কত বছর লাগতো এবং আদৌ হতো কিনা, এবং যতটুকু পেয়েছি আমরা ততটুকু পেতাম কিনা, এটা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। পানির ব্যাপারে এই সুযোগটা তৈরি হয়েছে এখন আন্তর্জাতিক পানি কনভেনশনের মাধ্যমে, কিন্তু ভারত এখানে সাইন করে নাই এবং বাংলাদেশ এখন পর্যন্ত সাইন করে। বাংলাদেশ ওটা সাইন করবে এবং ওই আন্তর্জাতিক পানি আইনের মধ্যে যদি ভারতকে নিয়ে এই আন্তর্জাতিক পানি আইনের ভিতরে যদি বিষয়টাকে নিয়ে আসে, তাহলে সকল, শুধু তিস্তা না, সকল নদীর বিষয়ে বাংলাদেশের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা হয়। আজ 16 জুন 2001 সালে এই দিনে নারায়ণগঞ্জের চাষারায় আওয়ামী লীগ অফিসে জঙ্গিদের বর্বরোচিত বোমা হামলায় প্রাণ হারান 20 জন, আহত হন আরো শতাধিক। কিন্তু এই হত্যাকাণ্ডের 15 বছর পেরিয়ে গেলেও এখনো দোষীদের শাস্তি না হয় হতাশ নিহতের স্বজনরা। তবে পুলিশ বলছে চার্জশিট দেয়ায় আদালতে বিচার কাজ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুদ্দিন সবুজের তথ্য ও রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2001 সালের 16 জুন রাত 9:15টার দিকে হঠাৎ বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় নারায়ণগঞ্জের চাষারার আওয়ামী লীগ অফিসটি। প্রাণ হারান সাইদুল হাসান বাপ্পি, আক্তার ও মশু সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 20 নেতাকর্মী। আহত হন তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে হয়ে যান পঙ্গু। কিন্তু নির্মম এই হত্যাকাণ্ডের 15 বছর পেরিয়ে গেলেও এখনো দোষীদের শাস্তি না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজনরা। যেই আসামি হোক তার বিচারটা যাতে এইভাবেই হয়, যেন ভবিষ্যতে আর কারো এরকম ক্ষতিগ্রস্ত কোনো জায়গায় না হয় এবং এত অল্প বয়সে যেন কেউ বিধবা না হয়, এই লোড কেউ নিতে পারবে না। আমারই বন্ধু মারা গেছে 4টা, মৌসু, আক্তার, দেলোয়ার, সবুজ, আমার ক্লাসমেট। এগুলো সব কি পাইল ওরা, জানি না এর বিচার আদৌ হবে কিনা। দীর্ঘ 12 বছর পর 2013 সালের 2 মে 6 জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দেওয়া হয়। মামলাটি এখন বিচারাধীন রয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। আনিসুল মুরসালিন, সে একজন জঙ্গি। মাহবুব মুত্তাকিন, সেও একজন জঙ্গি। মুফতি আব্দুল হান্নান মুন্সি, সেও একজন জঙ্গি। এবং মোহাম্মদ ওবায়দুল হক, সেও জঙ্গির একজন মদতদাতা। তা আমরা যা পেয়েছি এটার উপর আমরা একটা চার্জশিট করেছি, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই করেছি এখন আদালতে মামলা বিচারাধীন আছে। বোমা হামলায় অভিযুক্ত 6 আসামির মধ্যে প্রধান সন্দেহভাজন মুফতি হান্নান ও শাহাদাতুল্লাহ জুয়েল কারাগারে রয়েছেন। এছাড়া মোরসালিন ও মুত্তাকিন ভারতের একটি মামলায় সে দেশে কারাবন্দী রয়েছে। অপর আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত হাশেম শকু জামিনে মুক্ত। পলাতক রয়েছে মামলার অপর আসামি ওবায়দুল্লাহ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় আবারও ভয়াবহ ভাঙন শুরু হয়েছে সিরাজগঞ্জের বালিঘুগড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। গত 2 দিনের ভাঙনে বিলীন হয়ে গেছে বাঁধের কয়েকশো মিটার এলাকা। এতে আশেপাশের মানুষ তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও 7টি গ্রামের মানুষ।
তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধ রক্ষায় স্থায়ী ও জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের সদর উপজেলার বালিঘুগরি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে অস্বাভাবিক ভাঙন দেখা দিয়েছে। গত দুদিনের অব্যাহত ভাঙনে বাঁধের প্রায় 400 মিটার এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে আরো 600 মিটার। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরম আতঙ্কে রয়েছেন বালিঘুগরি, ইতালি, বাহুকা ও পাঁচ ঠাকুরি সহ আশেপাশের 7 গ্রামের মানুষ। দুঃখের সীমা নেই, যে বন্যা ভেঙে যেতেছে, ফসল ভাজও শেষ হয়ে যেতেছে। 4 বিঘা জমি আসলে লাস্টে 4 বিঘা জমি ধরে এই বছর ভেঙে এখন লাস্ট এটা ভেঙে গেল। ইদানিং যে বার্তা দিছে পানি যদি বাইরে যায় তাহলে আর এলাকা টিকে রাখার মতন ক্যাপাসিটি নেই। যে বাদুর যে মানুষ আশ্রয় নিয়েছিলাম, এই বাদও আর থাকলো না, আর মানুষ কোথায় যাবো? এদিকে ভাঙন শুরুর পর বালিঘুগরি বাঁধ ও এর আশেপাশের শতাধিক বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে বাঁধটি সংস্কার করা হলে তাদেরকে এই ঝুঁকির মধ্যে পড়তে হতো না। আঙ্গুর এই দুধ সবই এরা কাম এইরকমই হইব। এই ব্যাংক আছে, এখন কয়েক বস্তা দিব, কাম টাম হইব, তারপরে আর ভাঙবো না, কাম হইব না। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে বিকল্প বাঁধ তৈরি সহ ভাঙন রোধে নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা। এখানে যেহেতু একটা বিকল্প বাঁধ অলরেডি হয়ে গেছে, তো বিকল্প বাঁধের ভিতরে যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি হয়তো পানি ঢুকলে সামান্য পানি ঢুকতে পারে, তবে বিকল্প বাঁধের বাইরে যারা আছেন তারা নিরাপদে আছেন। খুব কম এলাকায় বিকল্প বাঁধের ভিতরে আছেন, রিভার সাইডে আছেন। সেক্ষেত্রে আমরা আশা করছি ওনারা ইতিমধ্যে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। আমরা আশা করছি যদি কোনো কারণে পানির খুব প্রভাব বৃদ্ধি পায়, মারাত্মক বন্যা সৃষ্টি হয়, সেক্ষেত্রে যদি বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের যে বিকল্প বাঁধ অবশ্যই রক্ষা করবে। 2012 সালে 8 কোটি টাকা ব্যয়ে 3.25 কিলোমিটার দীর্ঘ বালিঘুগরি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, সিরাজগঞ্জ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও কোনাবাড়িতে প্রায় 18 কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে মিরপুরের বেড়িবাঁধ এলাকা পর্যন্ত গাড়ি চলাচল স্থবির হয়ে পড়েছে। পুলিশ জানায়, গত রাতে প্রচুর বৃষ্টির কারণে কোনাবাড়ি এলাকার মহাসড়কে আম বোঝাই একটি ট্রাক উল্টে যায়। এরপর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকায় এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মালবোঝাই ট্রাকগুলো যেমন রাত থেকে আটকে পড়ে আছে, তেমনি যাত্রীবাহী বাসগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। যাত্রীদের পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে হয়। হাইওয়ে পুলিশ বলছে, যানজট নিরসনে কাজ করছেন তারা। সাতক্ষীরায় জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেককে একটি বিদেশি পিস্তল সহ গ্রেফতার করেছে পুলিশ। ভোর 5টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী খলিলনগর মাদ্রাসায় গোপন বৈঠক করার সময় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা ও নাশকতা সহ মোট 15টি মামলা রয়েছে। এর আগে গত 8 ফেব্রুয়ারি নাশকতা ও সহিংসতা পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠকের সময় তাকে গ্রেফতার করে সাতক্ষীরা জেলা পুলিশ। পরে 12 জুন আদালত থেকে ওই মামলায় জামিন পায় সে। মার্কিন ড্রোন হামলায় শীর্ষ জঙ্গি নেতা ও ইয়েমেনে আল কায়েদা প্রধান নাসের আল ওহাইসি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে জঙ্গি সংগঠনটি। মঙ্গলবার অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে আল কায়েদার পক্ষ থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়। ওই ভিডিওতে আরও জানানো হয়, ওহাইসির মৃত্যুর পর এখন ইয়েমেনে আল কায়েদা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কাশিম আল রাইমি। ইয়েমেনের একটি অনলাইন গ্রুপ আল মাজদারের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার ওই জঙ্গি নেতা নিহত হন। আল কায়েদা শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের সাবেক এই ব্যক্তিগত সচিব পরবর্তীতে দলের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পালন করেন। 2011 সালে বিন লাদেনকে হত্যার পর এটা আল কায়েদার জন্য আরেকটি বড় ধাক্কা হবে বলে ধারণা করা হচ্ছে। মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই জঙ্গির বিরুদ্ধে হামলার পরিকল্পনা, জঙ্গি প্রশিক্ষণ, অর্থ ও অস্ত্র সংগ্রহ এবং নতুন লোকদের দলে ভেড়ানোর অভিযোগ রয়েছে। তাকে ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছিল পেন্টাগন। প্রথম ম্যাচে হারলেও এবার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। এএফসি অঞ্চলের বাছাইয়ে মামুনুলদের এবারের প্রতিপক্ষ মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান। এতে গেল ম্যাচের ভুল শুধরে ভালো ফুটবল খেলার প্রত্যয় ক্রুইফ শিষ্যদের। তবে এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না অতিথিরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়।
2018 বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও তাজিকিস্তান, যেখানে প্রথম ম্যাচের ফলাফলটা নিজেদের বাগে আনতে পারেনি কোনো দলই। কাকতালীয়ভাবে হারের ব্যবধানটাও দুদলেরই অভিন্ন। তাই অন্তত এশিয়ান কাপের রেসে টিকে থাকতে দুদলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাছাই পর্বের এই ম্যাচটি। বাছাই পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে পরিসংখ্যান অবশ্য কথা বলছে অতিথিদের পক্ষেই। দুদলের 6 মোকাবেলায় এক জয়ের বিপরীতে মামুনুলদের হার 4টিতে। তার উপর দলে আছে ইনজুরি সমস্যা। তবে ক্রুইফ শিষ্যরা অনুপ্রেরণা খুঁজতে পারেন 2007 সালের বিশ্বকাপ বাছাইয়ের সে ম্যাচ থেকে। কেননা ঘরের মাঠে খেলা সে ম্যাচটিতে স্বাগতিকরা 1-1 গোলে রুখে দিয়েছিল র্যাঙ্কিংয়ের উপরের সারির দলটিকে। আমি আগেও বলেছি, ঘরের মাঠে জয়টা আমাদের ভীষণ দরকার। গেল ম্যাচের ভুলগুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করেছি। ফুটবলাররা এটা মাঠে প্রয়োগ করতে পারলে ভালো কিছুই হবে বলে আশা করছি। সিঙ্গেল পারফরমেন্স করে ভালো রেজাল্ট আসে না, টিম পারফরমেন্সে কিন্তু ভালো রেজাল্ট আসে। আমরা নেক্সট ম্যাচের জন্য সবাই রেডি যে আমরা কিছু করব। এদিকে বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে প্রস্তুতিটা বেশ পাকাপোক্তভাবে নিয়েছে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান। তার সাথে বাড়তি প্রেরণা হিসেবে কাজ করছে দলের বেশ কজন ফুটবলারের রাশিয়ান লিগে খেলার অভিজ্ঞতা। যদিও জর্ডানের বিপক্ষে হেরে বিশ্বকাপ বাছাই শুরুটা প্রত্যাশিত হয়নি সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটির। আমরা প্রথম ম্যাচটা হেরেছি, তাই এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছি না। আশা করছি আমরা জয় নিয়ে দেশে ফিরতে পারবো। ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে এই তাজিকিস্তানের চেয়ে 27 ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। কিন্তু মাঠের পারফরমেন্সের হিসেবে এই র্যাঙ্কিংটা কেবলই যে একটি কাগজে কলমে হিসাব, তা তো কিরগিজস্তান প্রমাণ করেছে কদিন আগেই। এবার মামুনুলদের অপেক্ষা সেই হিসেব বদলানোর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১ মানবতা বিরোধী অপরাধে আলবদর কমান্ডার জামায়াত নেতা মুজাহিদের আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ, রিভিউ চাইবে আসামি পক্ষ। বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপি পুত্র রনির জামিন আবেদন নামঞ্জুর। অসুস্থতার কারণ দেখিয়ে শুনানিতে অনুপস্থিত। বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকায় এবার পহেলা রমজান থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে বিপণী বিতান, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এবং সরকার ও আইওএম এর উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হলো পাচার হয়ে যাওয়া আরো 47 বাংলাদেশিকে। কাজ না থাকায় ঝুঁকি নিয়ে বিদেশ যাত্রার কথা জানালেন ভুক্তভোগীরা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।